Somebody is here. এখানে কেউ এসেছেন। বহুদিনের পুরনো প্রাচীন রাজবাড়ি। বাড়িটা অন্য সময় ফাঁকাই থাকে, কেয়ারটেকার আছে, সে বাইরে গার্ডেন বা আশেপাশগুলো পরিচর্যা করে থাকে। ওটা কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ঘর। বিশ্বাস করবে না গৌরবদা, আসলে আমার উদ্দেশ্য তো অন্য। আমি ঘুরে দেখবো ওখানে বড় বড় পোর্ট্রেট আছে, যে সমস্ত পূর্বপুরুষরা আছে, সেখানে দাঁড়িয়ে আমি স্পিরিটকে ইনভোক করব, করে তার সাথে তারপর কানেকশান তৈরি করব। মানে এটা একটা অদ্ভুত ধরনের ব্যাপার। ঘরের ভেতরে হাওয়াটা আক্ষরিক অর্থে হাওয়া কী করে ঢেউ তুলতে পারে আমি সেদিন দেখেছি। আমার ঘরের ভেতরটা ধোঁয়ায় ঢেকে গেছে, ধুলো না, মানে উনান জ্বালালে যে ধরনের একটা প্রচণ্ড রকমের ধূম্রজাল সৃষ্টি হয়, এরকম ধোঁয়ায় ঢেকে গেছে। তুমি জানো প্ল্যানচেট করতে তুমি করেছো? প্ল্যানচেট করতে জানি, আর আসলে আমি সঙ্গী চেয়েছিলাম, একজন মানুষ। এবার সেই মানুষ রক্ত মাংসের না হলেও আত্মাটা তো একটা মানুষই। আমার কোনো পুরুষের সাথে কথা বলতে ভালো লাগতো না। এটাকে আমি জানি না পজেসড হওয়া বলে কি না। আমার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে, কিন্তু ওই জিনিসগুলো কোনো গুরুত্ব পাচ্ছে না। আর ওই সময় বিশ্বাস করবেন, আমি একটা অদ্ভুত ঘোর, এর বাইরে আর পৃথিবী নেই। আর এটা মানে যথেষ্ট এক্সপার্ট ছাড়া, অভিজ্ঞ মানুষ ছাড়া এই জিনিস করাটা উচিত না, কারণ একজনের প্রাণ নিয়েছিল। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার যিনি গেস্ট, এই বছরে প্রথমবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বছরে প্রথমবার, কিন্তু এর আগে বহুবার দেখা হয়েছে। হরপ্রিয়া, কেমন আছো বলো? কিছু পডকাস্ট থাকে, যে পডকাস্টগুলো বসার আগে বিশেষ কিছু ভাবনা চিন্তা করার থাকে না। এই পডকাস্টটাও সেরকমই একটা পডকাস্ট। কি চলছে এখন? চলছে বলতে লাইফের তো দেখো আপস অ্যান্ড ডাউনস থাকেই, তারপর স্ট্রাগল তো থাকেই। এখন আপ চলছে না ডাউন চলছে? দুটোই মিলিয়ে মিশিয়ে চলছে। মিলিয়ে মিশিয়ে চলছে। আশা করি তুমিও ভালো আছো, এবং আমার শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো অনেকদিন পরে আবার আসতে পেরে তোমার স্টুডিওতে আমারও ভালো লাগছে। হ্যাঁ, মানে তুমি যখনই আমাদের পডকাস্টে আসো, আমি ভাবি একটা ব্যাপার, যে এই যে আজকে আমরা কথা বলছি, আজ থেকে কিছু বছর বাদে আমাদের বয়স বদলে যাবে, তারও কিছু বছর বাদে আমাদের এক্সিস্টেন্স আর থাকবে না, তারও কিছু বছর বাদে হয়তো আমাদের আর কেউ মনেও রাখবে না। কিন্তু এই যে ডকুমেন্টসগুলো যেগুলো আমরা এখন ক্রিয়েট করছি, যে আমরা কত ধরনের ঘটনা কত জায়গা থেকে তুলে এনে কালেক্ট করে এনে বা নিজের জীবনে ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলোকে যে আমরা সুপার ন্যাচারাল ইভেন্টসগুলোকে যে আমরা মানুষকে বলছি, এতে আজ থেকে হয়তো 150 বছর বাদে কারোর কাছে এই ডকুমেন্টেশনগুলো আসলে তার কাছে হয়তো হতে পারে আমাদের এই কনভারসেশনটা প্রচণ্ড রকমভাবে এন্টারটেনিং। অবশ্যই। হয়তো ওর কাছে ভূতের কনসেপ্টই থাকবে না, বা হয়তো তখন ভূত কি সেটা আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এবং সেটার মধ্যে এটা অনেক মাল মশলা যোগাবে। হয়তো হাসবে, খোরাক হতে পারে, হয়তো হাসবে যে এ মা, ওরা কেমন একটা ভূতের কথা বলতো। ভূত কিরকম হয় নাকি? ভূত তো অন্য রকম হয়। ভূত তো আমাদের ফোনেও ভূত চলে আসে। ওরা কি সব ভূতের গল্প। আর সময়ের সাথে সাথে তো এই ভূত ভগবানের কনসেপ্টটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে করে। অলরেডি এআই এর যুগ এখন। এআই চলে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজকে সহজ করে দিয়েছে। আমার কাজে তো প্রচন্ড ভাবে তখন হয়তো ভূত প্রেতেরও একটা এআই ভার্সন বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে বলা যায় না তখন অ্যাকচুয়াল ব্যাপারটা থেকে। তুমি জানো, আমি এমন কিছু সিনেমা দেখেছি, মেগান বলে একটা ফিল্ম আমি দেখেছি, এরকম আরো অনেকগুলো, ক্র্যাসান্ডা বলে একটা ফিল্ম সিরিজ এসেছিল মাঝখানে, যেখানে কিন্তু এই এআই বা টেকনোলজিরই সব থেকে ডার্কেস্ট সাইডটাকে ভূত বলে দেখিয়ে বা ভয়ে বলে দেখিয়ে এমন ভাবে ওরা পোর্ট্রে করেছে, তোমার দেখে মনে হবে তুমি একটা ভূতেরই ছবি দেখছো। আচ্ছা, মানে ওটা অনেক কিছুকে সিম্বলিক, মানে সিম্বলাইজ করছে ব্যাপারটা। খুব সুন্দর। আপনারাও যারা শুনলেন আমাদের এই কনভারসেশনটা এতক্ষণ, তারাও একবার সার্চ করে দেখে নিতেই পারেন, আপনাদের ভালো লাগবে, এই জন্যই বলা। চলো আজকে কিছু ঘটনায় যাই। তার আগে বলে দিই, আপনারা লাইক করবেন আমাদের এই এপিসোডটাকে, আলাদা করে বলার কিছু নেই। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে মনে আমরা আরও জোর পাই যে আমরা আরও অনেক ঘটনা আপনাদেরকে শোনাবো, আরও বেশি বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যাব। এবং প্লিজ আপনারা পাশে থাকুন এইভাবেই। আজকে চলুন আমাদের যে ঘটনাটা আছে সেই ঘটনা একটু ডিপ ডাইভ করা যাক। আজকে আমি যে ঘটনাটা বলবো একটু অদ্ভুত ধরনের, আমার নিজস্ব ব্যক্তিগত জীবনের তো বটেই। জানি না শ্রোতা বন্ধুরা কেমনভাবে নেবেন, তবু বলছি ঘটনা। এটা ঘটনা আজ থেকে ধরো বছর 3-4 আগের। আমি জীবনে মানুষ খোঁজে যেরকম, মানুষ একজন সঙ্গী, একজন সঠিক সঙ্গীকে খুঁজে বার করতে চেয়েছিলাম আমার জন্য। তা পাইনি,
তখন সেই সময়টাতে না পাওয়ার কারণে মানুষ দেখতে দেখতে মানুষের প্রতি না কেমন একটা অশ্রদ্ধা বিতৃষ্ণা চলে এসেছিল, যে মানুষ বোধহয় মানে বিশ্বাস বলো বা ভরসা বলো ভালোবাসা এই জায়গাগুলোটা অনেক দূরের অনেক পরের কথা, কিন্তু তার আগে একটা মানুষের সাথে মানুষের যে স্বাভাবিক যে কথোপকথন বা স্বাভাবিক যে যোগাযোগের ব্যাপারটা এই জায়গাটাই অনেক বেশিরভাগ ক্ষেত্রে মেনটেন করা যায় না। অতটা বিশাল গভীরে গিয়ে বলছি না, কিন্তু খুব সহজ স্বাভাবিকভাবেই বলার চেষ্টা করছি। তো সেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যে পার্থিব মানুষ মানে রক্ত মাংসের কোনো মানুষ বোধহয় আমার মনের সাপ্লাইটা দিতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমি একটু অপার্থিব জগতের প্রতি বেশি মানে ইন্টারেস্টেড হই। ওকে, হ্যাঁ, আমি যে জায়গাটাতে গেছিলাম সেই জায়গাটার নামটা যথারীতি নেব না, কারণ জায়গাটা খুবই জনপ্রিয় একটি জায়গা। তো আমি চাই না এই জায়গাগুলোতে গিয়ে কেউ এরকম ধরনের কিছু এক্সপেরিমেন্ট করে আসুক, কারণ আমি যেহেতু স্পিরিট ওয়ার্ল্ডে বিশ্বাস করি ওই জগতে একটা নাড়া পড়ে। আমি চাই না কোনো অনভিজ্ঞ মানুষ আমি যে অভিজ্ঞতার শিকার হয়েছি সেটা কেউ হোক। আচ্ছা, সেটাই আজকে বলছি। এক্সাইটেড লাগছে এখন থেকেই যে কি হতে চলেছে এরপর। তখন আমার মনে হলো যে তখন প্রচুর বিদেশি গল্প পড়তাম, অনেক উপন্যাস পড়তাম, সেখানে দেখতাম যে স্পিরিট ওয়ার্ল্ডের স্পিরিটরা কিভাবে মানুষ যারা খুব ক্রাইসিসের মধ্যে ভুগছে, কোনো সঙ্গীর অভাবে ভুগছে, তারা একজন স্পিরিটকে নির্বাচন করছে নিজেদের জীবনে একজন সঙ্গী হিসাবে, তারা থাকছে, হয়তো রক্ত মাংসের মানুষ নয়, তাদের মধ্যে শারীরিক মানে যে আদান প্রদান সেটা হয়তো হচ্ছে না, কিন্তু মানসিক জগতে দাঁড়িয়ে তারা কিন্তু খুব নির্ভরশীল হচ্ছে এবং একটা খুব সুন্দর সন্তোষজনক একটা জায়গায় পৌঁছাচ্ছে। তা ওইটা আমার কাছে খুব লোভনীয় লাগলো। এই খবরটা তুমি কোত্থেকে পেয়েছো? এটা আমি বই পড়তে আমার হলো, ঠিক আছে। এবং কিছু বিদেশি ম্যাগাজিন ঘাটলাম এবং দেখলাম মানুষজন প্রচুর, বিশেষ করে আমাদের পাশ্চাত্য দেশে একজন মানে স্পিরিট সঙ্গী, স্পিরিট পার্টনারের জন্য মানে এই যে পার্টনার নেবা এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। মানে এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এআই গার্লফ্রেন্ড বানানো বা এআই বয়ফ্রেন্ড বানানো। হ্যাঁ, সেটা বলতে পারো, কিন্তু স্পিরিট তো একটা সম্পূর্ণ একটা কমপ্লিট সত্তা। এআই তো আমাদেরকে পুরোপুরিভাবে সমস্ত কিছু সাপোর্ট দিতে পারছে না, ঠিক আছে। তো সেই জন্য এটা ট্রেন্ড হয়ে গেছিল বলছো একসময়। আমি তখন না এই জিনিসগুলোকে নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমার মনে হলো যে মানুষজন, পাশ্চাত্যের মানুষজন এই ব্যাপারগুলোতে মানে অবশ্যই একটা নির্দিষ্ট শ্রেণী, সবাই না, ওই শ্রেণীটা এই ব্যাপারগুলোতে খুব ওয়াকিবহাল। আচ্ছা, খুব ওয়াকিবহাল। তো আমার মনে হলো আমি যেন ওদের মধ্যে একটা চরিত্র হয়ে গেছি। আর যেহেতু আমি নিজে একজন বিদেশি ভাষা এবং বিদেশি সাহিত্যের স্টুডেন্ট, তো আমাকে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আসতে হতো। ক্রিশ্চিয়ানিটি, ব্ল্যাক ম্যাজিক, এইগুলো আমাদের কন্ট্রাস্ট পড়াশোনা রিসার্চের ব্যাপারে চলেই এসেছিল। তা করতে করতে আমার মনে হলো একবার একটু এক্সপেরিমেন্ট করে দেখি। জানতাম না তন্ত্রচর্চা বা মন্ত্রচর্চার ব্যাপারে, এটা যাচ্ছি না, ওই ব্যাপারটাই নয়, কিন্তু মনে হলো স্পিরিটের প্রতি এমনিতেই আমার ভয় ডর কম। আমার কিন্তু ভূত প্রেত এমনি এখন একটা টিকটিকি দেখলে আমি 10টা লাফ মারতে পারি, কিন্তু ন্যাচারালি আমার কোনো ভয় ডর নেই ভূত প্রেতের ব্যাপারে। তো যেখানে মনে হতো খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে কোথায় কি হন্টেড হাউস আছে বা কোথায় কোনো এন্টিটি আছে কিনা, কারোর কোনো ভয়ের জায়গা আছে কিনা। খোঁজ নিতে নিতে আমার পশ্চিমবঙ্গের ভেতরেই একটা রাজবাড়ির সন্ধান পেলাম। আচ্ছা, ঠিক আছে, যথারীতি আমি নামটা বলবো না কোন জায়গার। সেই রাজবাড়িতে আমি গেলাম, একাই গেলাম, বাড়িতে জানাইনি যথারীতি। মনে হলো যে কোনো একজন পুরুষ বন্ধু যে হবে স্পিরিট, এবং আর তখন না একটা ফ্যান্টাসির মধ্যে ভুগছিলাম। ফ্যান্টাসিটা যে আমার সব রকম চাহিদা পূরণ করবে, মানে আমি এখানে বসে থাকবো, আমাকে সারা পৃথিবী বলো বা সব কিছু জানিয়ে দেবে, বুঝতে পেরেছো? সেই রকম একজন স্পিরিট কোথায় পায়? আবার আমি একটু আবার মানে যেমন তেমন স্পিরিট বা যেমন তেমন মানুষ হলেই চলবে না, ঠিক আছে। তো আমার একটু রাজকীয় বা একটা রয়্যাল অ্যাপিয়ারেন্স পছন্দ। তো এবার বেশি হাসছি না, কারণ তাহলে যে ভয়ের যে অ্যাম্বিয়েন্সটা সেটা থাকবে না। ওইটার খোঁজে আমি একটা স্পেসিফিক জায়গার সন্ধান পেলাম, একটা খুব বড় বাড়ি, বলতে গেলে প্রাসাদ বলা যেতে পারে। ওখানে কেউই থাকে না, একজন মাত্র মাঝে মাঝে আসেন, উনি বিদেশে মানে কি মানে আউট অফ সিটি থাকেন, মাঝে মাঝে এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ওনাকে আসতে হয়। খবর নিলাম যে উনি বছরের কোন সময়টা থাকেন, 1 মাসের জন্য আসেন। বাড়িটা অন্য সময় ফাঁকাই থাকে, কেয়ারটেকার আছে, সে বাইরে গার্ডেন বা আশেপাশগুলো পরিচর্যা করে থাকে। বয়স্ক ভদ্রলোক, আমার বাবার বয়সী। গিয়ে ওনাকে বললাম যে আমার কিছু রিসার্চের ব্যাপারে, ওনাকে আসল ঘটনাটা বলিনি,
বলেছি আমার রিসার্চের ব্যাপারে আমি এরকম পুরনো বাড়ি বা হেরিটেজ বিল্ডিংগুলোর উপরে আমি কিছু রিসার্চ করছি, এই ব্যাপারে আমার কিছু তথ্য কালেকশনের প্রয়োজন আছে, আমি একটু দেখা দেখি করব, একটু যদি ঘুরে দেখি। আসলে আমার উদ্দেশ্য তো অন্য, আমি ঘুরে দেখবো ওখানে বড় বড় পোর্ট্রেট আছে যে সমস্ত পূর্বপুরুষরা আছে, সেখানে দাঁড়িয়ে আমি স্পিরিটকে ইনভোক করে তার সাথে তারপর কানেকশন তৈরি করব। মানে এটা একটা অদ্ভুত ধরনের ব্যাপার, বুঝতে পেরেছ? তা এটা শুনে অনেক ক্ষেত্রে অবাস্তব মনে হলেও একমাত্র যে নেমেছে এই জগৎটায় সেই বুঝতে পারবে এটার মধ্যে কতখানি পাগলামি জড়িয়ে আছে, একটা উন্মাদনা। ঠিক যেটার জন্য আমরা অন্ধকারে দেখতে যাই যে কি আছে ভেতরে। একদম, খুব রহস্যময় জগৎটা। আর সবাই অ্যাডভেঞ্চারাস নয় না, যার মনে হবে যে এটা কেন করছে, মানে এটা কেন করবে সে, এক্স্যাক্ট, হয়তো তার পয়েন্ট অফ ইন্টারেস্টের জায়গাটা আলাদা, একদম তোমার পয়েন্ট অফ ইন্টারেস্টের জায়গাটা আলাদা। আসলে আমি সঙ্গী চেয়েছিলাম, একজন মানুষ। এবার সেই মানুষ রক্ত মাংসে না হলো, আত্মাটা তো একটা মানুষই। এবার সেইভাবে আমি গেলাম, তারপর দেখলাম উনি সমস্ত ঘরগুলো খুলে দেন না ওনারা। এখন একটা ব্যাপার আমি ফিল করতে পারি, কোনো তন্ত্র চর্চা বা মন্ত্র চর্চা নয়, বা কোনো বিশেষ দেবদেবী বা ইষ্ট ধ্যান এরকম কোনো ব্যাপারই নয়, কিন্তু কিছু সময় আমি একটা মেডিটেশন প্র্যাকটিস করতাম। সেখানে মনটাকে খুব নিজস্ব নিয়ন্ত্রণে আনার পর থেকে আমি কয়েকটা জিনিস ফিল করা শুরু করি। ধরো কোনো পরিবেশে গেলাম, সেই পরিবেশে পা দিয়ে সেখানে গন্ধ শুকে, বা সেখানে বাতাসের উষ্ণতা মেপে, বা সেখানে বাতাসের তারতম্য ভারসাম্য মেপে আমি বুঝতে পারি যে ওই জায়গাটাতে কিছু আছে কি না। ওই বাড়িটার মধ্যে যখন গেলাম, একটা কুয়ো পাড় আছে। কুয়ো পাড়ের মধ্যে, আর যেহেতু বহু প্রাচীন ঐতিহাসিক একটি প্রাসাদ, রাজবাড়ি বলা যেতে পারে, তা ওই রাজবাড়িতে অনেক অতৃপ্ত আত্মার বসবাস স্বাভাবিকভাবেই। কুয়োতলায় গিয়ে আমি দেখলাম যে জায়গাটি খুব গা ছমছমে, ওখানে আমার সিক্স সেন্স যেটা বলছে ওখানে প্রচুর আত্মার সমাবেশ, প্রচুর। তা উনি বললেন যে মা, তুমি এসেছো এখানে রিসার্চের কাজে, আমি তো সবটা জায়গা তোমাকে আমি ঘোরাতে পারবো না, বা সবটা জায়গা আমি অ্যালাউ করতে পারবো না, কারণ এই রাজবাড়ির একজন বংশধর হিসাবে আমি নিজেই জানি, আমি রাত্রেবেলা সন্ধ্যার পরে আমি নিজেই রাজবাড়ির সব জায়গায় যাই না। আমি নিজেকে একটা ঘরে নিজের খাবার বানিয়ে নিয়ে ঢুকে যাই, ঘরের সাথে আমার একটা অ্যাটাচড বাথরুম বানিয়ে নিয়েছি, ওখানেই আমি সময়টা কাটাই। ভোর হলে আমি আবার দরজা খুলে বেরোই। ওখানে পৌঁছাতে তখন আমার অলরেডি দুপুর হয়ে গেছিলো। আমি বললাম খুব অল্প সময় নেব, সব জায়গায় যাব না। ওনার সাথে দেখে শুনে একটা ঘর আমার খুব পছন্দ হলো। ওই ঘরে দেখলাম ওদের ওখানে তিন পুরুষ আগের একজন জমিদারের একটা ছবি টাঙানো। আমার খুব ভালো লাগলো ব্যক্তিত্বটিকে, ওই ব্যক্তিত্বকে আমার খুব ভালো লাগলো। মানুষ হিসাবে বলছি না, কারণ তিনি তো চলে গেছেন পরপারে। দেখে মনে হলো, এবং ছবি দেখে মনে হলো ব্যক্তিত্বটি খুব সজীব, মানে ছবিটি খুব জীবন্ত। আমার তো মনে মনে প্ল্যান, এইখানে আমি কিছু ইনভোকেশন শুরু করতে পারি। তাই আমি বললাম ঠিক আছে কাকু, আপনি তাহলে যদি নিজস্ব কাজকর্ম কিছু করেন, আমি এখানে আমার কিছু রিসার্চে যা থিওরি বা যা কিছু লেখালেখি সেগুলো আমি তাহলে করতে পারি। বললেন ঠিক আছে তুমি করো, কিন্তু আমি খুব বেশি সময় তোমাকে দিতে পারবো না। আচ্ছা, উনি চলে যাওয়ার পরে আমি দরজাটা বন্ধ করি। তো এবার রাজবাড়ির যে দরজাগুলো, ওগুলো বিশাল বড় বড় আকৃতির হয়ে থাকে, এক একটা রুম। ওটা ছিল শোয়ার ঘর, খাট যথারীতি প্রচুর ধুলো পড়া। এবার আচ্ছা, মানে ঘরের ভিতর খাট বা এগুলো সব ছিল, সমস্ত কিছু ছিল। আর যা কিছু আসবাবপত্র, আলমারি ছিল, আলমারির ভেতরে ওনার ব্যবহৃত কিছু বইপত্র ছিল, একটি ঘড়ি ছিল, আর কিছু ছিল না, কিন্তু চাদর দিয়ে ঢাকা আছে সবকিছুই। আর পুরনো যে বাড়িগুলো হয়, পুরনো বাড়ির যে জানলাগুলো, খড়খড়িগুলো যে আমরা দেখি, খড়খড়ির ভেতর থেকে আলোগুলো আসছে, বাইরের রোদে সূর্যের আলোটা ঢুকছে। আমি দরজার সিটকানিটা হাত পাইনি, এতটা উঁচু লম্বা। আর কিছু ছিল না যেটা দিয়ে তুলে দেব। ওটা এমনি দরজাটা বন্ধ করে আমি ঘরের মধ্যে ঢুকে, আমি যিনি জমিদার ছিলেন ওই ব্যক্তিত্ব, তার মুখোমুখি আমি বসলাম। মুখোমুখি বসে এবার প্ল্যানচেট আমি বাবার কাছে শিখেছিলাম, আত্মাকে কি করে ইনভোক করতে হয়। যেহেতু এই ছবি আমার কাছে খুব জীবন্ত ছিল, আমি শুরু করলাম ওখানে ইনভোকেশন, স্পিরিটকে ডাকা। এবং আমি কি উদ্দেশ্যে ডাকছি সেটা ওখানে বললাম যে আমি এই উদ্দেশ্যে ডাকছি, কারণ এখানে তো ব্যক্তি সিলেকশনেরও আছে, ব্যাপার আছে। কারণ আমার তাকে ভালো লেগেছে, আমাকেও তার ভালো লাগতে হবে তো, কারণ যদি ভালো লাগে তবেই তো তিনি আমাকে রেসপন্ড করবেন, তবেই তো তিনি আমার সাথে পথ চলতে আগ্রহী হবেন, ঠিক কিনা। তা মোটামুটি
20-25 মিনিট হয়ে গেছে। বিশ্বাস করবে না গৌরবদা, আমি বুঝতে পারছি আমার ঘরের হাওয়া, ওটা কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ঘর, বহুদিনের পুরনো প্রাচীন রাজবাড়ি। জানলা দিয়ে যেটুকু হাওয়া রোদ আসছিল ওটা ঘর গরম করার পক্ষে যথেষ্ট নয়। আমার ঘরের ভেতরে মনে হচ্ছে রুম হিটার চালানো হয়েছে। ঘরের ভেতরে হাওয়াটা আক্ষরিক অর্থে হাওয়া কি করে ঢেউ তুলতে পারে আমি সেদিন দেখেছি। ওটা কোনো ধোঁয়া বা ধুলোর আস্তরণ নয়, হাওয়া, এবং প্রচণ্ড গরম একটা হাওয়া ঘরের মধ্যে ঘরের মধ্যে ঘূর্ণি নয়, ঘরের মধ্যে একটা হাওয়ার মুভমেন্ট, এবং খুব উষ্ণ হাওয়া, আচ্ছা, খুব গরম একটা হাওয়া। ওই হাওয়া ঘরের মধ্যে পাক খাচ্ছে। এটা যেহেতু আমি ইনভোকেশনে ব্যস্ত ছিলাম, প্ল্যানচেটে ওখানে কনসেন্ট্রেশন করছিলাম, প্রথম দিকটা আমি খেয়াল করিনি। পরে যখন বেশ খানিকক্ষণ পর আমি যখন খেয়াল করলাম, আমি বুঝতে পারছি এবার যেহেতু আমার ভয় লাগে না, এটা আমার কাছে একটা পজিটিভ ফিলিংস আনলো যে সামবডি ইজ হিয়ার, এখানে কেউ এসেছেন। এবার ওই রাজাই যাকে আমি চাই তিনি এসেছেন কিনা সে ব্যাপারে তোমার কনফার্ম হওয়া প্রয়োজন আছে, কারণ ওখানে তো প্রচুর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি এতটাই অনভিজ্ঞ ছিলাম এসব ক্ষেত্রে, আমি এটাকে না একটা এক্সপেরিমেন্টের বা একটা থিওরিটিক্যাল ব্যাপার ধরে নিয়েছিলাম, যেটা রিসার্চের পার্ট। এগুলোর জন্য যে শরীর বন্ধন করা বা আরও কিছু কিছু প্রভিশন নেওয়া প্রয়োজন আছে, এগুলো আমি কিছুই করিনি। আমার তুমি জানো প্ল্যানচেট করতে তুমি করেছো, প্ল্যানচেট করতে জানি। আর আমার মনে হচ্ছে আমি যখন সঙ্গী নেব আমার ভেতরে সাহস আছে, আমাকে কেউ পজেস করতে পারবে না, এই কনফিডেন্স থেকে আমি ব্যাপারটাতে এগিয়ে গেছিলাম। তো ওই রকম প্রচণ্ড একটা গরম, আর ঘরের ভেতরে তোমার তো খুবই শিশু মন দেখছি। শিশু, হ্যাঁ বলতে পারো, আমি বিশ্বাস করতে ভালোবাসি। হ্যাঁ, মানে আমিও এটা ফিল করতে পারলাম, তার কারণ মানে আমারও এরকম ছোটবেলায় মনে হতো যে হচ্ছে মানে আজগুবি জিনিসপত্র, যে আমার এইটা যদি আমার সাথে হয়ে যেত কি ভালো হতো, এবং সেটার জন্য আমি করতাম অনেক কিছু, করতাম, এবং করতে গিয়ে আমি অনেক সময় অনেক কিছু কেসও খেয়েছি। একটা ফ্যানাটিসিজমে ভোগা, এটা একটা অদ্ভুত একটা ফ্যানাটিক একটা মেন্টালিটি, একটা ফ্যানাটিসিজম কাজ করে এর মধ্যে। আই থিংক দিস ইজ ক্রিয়েটিভ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব ক্ষতিকর বটে। তবে আমার মনে হয় যে এই সায়েন্টিস্টরাও যদি হঠাৎ করে কিছু একটা এটা করব যদি না ভাবতো, তাহলে কি করে কিছু ইনভেনশন, রিস্ক নিতেই হয়, একটা রিস্ক ফ্যাক্টর সবকিছুর মধ্যে থাকলেও এক্সপেরিমেন্টটা করতেই হয় এরকম ভাবে। আমি জমে গেছে আজকে, বলো। দেখো, গরম হাওয়া ঘুরছে, এবং আমি দেখলাম গরম হাওয়াটা ঘুরতে ঘুরতে ঘরের একটা নির্দিষ্ট কোণায় যাচ্ছে। আমি তখন প্রশ্ন করলাম, নামটা জেনেছিলাম, আর লেখা আছে, পোর্ট্রেটের নিচে লেখা আছে নাম, ওটা একটা অয়েল পেন্টিং ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এসেছেন? যেটা আমাদের প্ল্যানচেটের নিয়ম, 3 বার জিজ্ঞাসা করতে হয়। কোনো ফেক এন্টিটি বা ফেক পার্সোনালিটি চলে আসলে তাকে কি করে তাড়াতে হয় বা কাকে কি করে আইডেন্টিফাই করতে হয়, কিছু প্রসেস আছে, বলছি না আর অতটা, কারণ কিছু জানবো। হ্যাঁ বলছি। তা সেক্ষেত্রে আমরা 3 বার জিজ্ঞাসা করি, ঠিক আছে? জিজ্ঞাসা করা হলে, আর যেটা টেবিল টার্নিং প্রসেসের মধ্যে হলে, মিডিয়ামকে রাখা হলে মিডিয়াম নিজেই অ্যান্সার দেয় যাকে পজেস করা হচ্ছে, আর না হলে পরে লেখা থাকে। আমি লেখা, যেহেতু আমি নিজেকে মিডিয়াম বানাইনি, কারণ আমি ওখানে তাহলে পজেসড হয়ে যাব। আমি রাইটিং প্রসেস যেটা আছে ওটাতেই গেছিলাম। আমি ওখানে মানে কি, মানে খাতা থাকে, আমি পেনটা ধরে আছি, পেনটা আমি ধরে থাকবো, আমি ওখানে প্রশ্নটা আমি মুখে করব যে আপনি অমুক কি এসেছেন, তাহলে উত্তর দিন। এবার যদি ওটা ভুল আত্মা হয়ে থাকে, আমি কি করি এক্ষেত্রে, আমাদের সঠিক আত্মাকে আইডেন্টিফাই করার যে প্রসেসটা আছে, আমি যেমন ওই ভদ্রলোকের থেকে ওই রাজার ব্যাপারে কিছু জেনে নিয়েছিলাম। আচ্ছা, আমি তখন প্রশ্ন করলাম যে আপনি এসেছেন কিনা, কোনো উত্তর এলো না। কি করলো, আমার হাতে পেনটা আমার হাতে ধরা, আমি কিন্তু হাত চালাচ্ছি না, পেনটা ধরে খাতার কোণায় সাত করে একটা কোণায় চলে গিয়ে রাউন্ড রাউন্ড পাক খেতে থাকলো। ঠিক আছে, রাউন্ড রাউন্ড পাক খেতে থাকলো, এবং পেনটা আমি বুঝতে পারছি পেনটা খুব ফোর্সে আমার হাতটা ধরা হয়েছে, এবং পেনটা খাতাটার মধ্যে যেমন করে ছুরি বা খাতার মধ্যে গেঁথে গেছে, পেনটা ধরে কোণায় গিয়ে সার্কেল করতে থাকলো। আর ঘরের মধ্যে গরম যে ব্যাপারটা, ওই ভাবটা বৃদ্ধি পাচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর ওই সময় বিশ্বাস করবে না, আমি একটা অদ্ভুত আমি একটা ঘোরে চলে গেছি। আমাকে মনে হচ্ছে এটাই আমার কাছে চরমতম সত্যি ব্যাপার, এর বাইরে আর পৃথিবী নেই। আমার জানলার খড়খড়ির ভেতর থেকে রোদ আসছে, আমার বাইরে হাওয়া দিচ্ছে, পাখি, আমাকে নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে, বেরোতে হবে, আমার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে, কিন্তু ওই জিনিসগুলো কোনো গুরুত্ব পাচ্ছে না। মানে সচেতনভাবে, এটাকে আমি জানি না পজেসড হওয়া বলে কিনা, আমার শ্রোতা বন্ধুরা কি বলবে সেটাও জানি না, এটাকে পজেসড হওয়া বলে কিনা, কিন্তু যদি পজেসড হওয়া বলে আমি বলবো এটা আমি সজ্ঞানে প্রতি মুহূর্তে ফিল করেছি,
পজিশনটা কাকে বলে, অথবা সব জানো কিন্তু ইচ্ছে করছে না কিছু। না, ইচ্ছে করছে না। অদ্ভুত ধরনের একটা মানে আলস্য আমাকে ঘিরে নিয়েছে, এবং আমাকে ভয় না, আমার মনে হচ্ছে যে ব্যাপারটা এখানেই দেখে যাব, একটা রোগ চেপে যায়। তা আমার কাছে প্রশ্নের কোনো উত্তর এলো না। আমি আবার জিজ্ঞাসা করলাম যে একটা ঘটনা আমি বললাম যে আপনি কি অমুক, বলুন তো আপনি কোন ফ্লেভারের তামাক খেতে ভালোবাসতেন, ঠিক আছে, তার কিছু জিনিস যদি আত্মা ভুল হয় তাহলে ভুল অ্যান্সার দেবে, আমি ওকে আইডেন্টিফাই করে নিতে পারবো। কিছু হ্যাবিটসগুলো তুলে নিয়ে জিজ্ঞাসা করতে হয়, আইডেন্টিফাই করা যায় ওভাবে। সেটার ক্ষেত্রেও কোনো উত্তর এলো না। কিন্তু পেনের সার্কুলেশনটা কিন্তু থামেনি, পেন কিন্তু ঘুরেই চলেছে। আমি তখন আবার প্রশ্ন করলাম যে দেখুন, আপনি যদি এসে থাকেন, আমি যাকে চাইছি, আপনি যদি এসে থাকেন আমার প্রশ্নের উত্তর দিন। কারণ আমি তখন ওখানে অকপট হয়ে গেলাম যে আমি এখানে যে প্রয়োজনটাতে এসেছি সেটা আমার খুব বিশেষ প্রয়োজন। আপনি যদি এসে থাকেন তাহলে আপনার উপস্থিতি জানান দিন, কারণ আমি আপনার কাছে এই প্রয়োজনে এসেছি। আমি বললাম ওখানে অকপট, আমি বললাম। আর যদি না হয় তাহলে আপনি চলে যেতে পারেন, যদি অন্য কেউ এসে থাকেন, অথবা আপনার যদি কোনো বিশেষ দাবি দেওয়া থাকে যে আপনাকে আমি কোনোভাবে হেল্প করতে পারি, যেটা কোনো আত্মা, আনওয়ান্টেড আত্মা চলে আসলে আমরা এইভাবে তাকে সরাই যে আপনার কোনো প্রয়োজন আছে। কারণ আত্মাগুলো না আমাদের এই স্তরে, পৃথিবীর যে স্তরে কিছু না কিছু প্রয়োজন বা দাবি দেওয়া নিয়ে ঘোরে, যেটাকে অতৃপ্তি বলি। সেটা থাকলে আপনি জানাতে পারেন আপনার কিভাবে আমি হেল্প করব। আমার কাছে কোনো উত্তর আসেনি, পেনটা ধপ করে আমার হাত থেকে পড়ে গেল। আমি বুঝতে পারলাম আমার হাতের ওজনটা 5 কিলো বেড়ে গেছিল। আমার যে হাতের ওজনটা 5 কিলো বেড়ে গেছিল, পেনটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার হাতটা শিথিল হয়ে গেল, একদম লুজ হয়ে গেল। আর ঘরের তখন চারদিকে তাকালাম, আমার ঘরের ভেতরটা ধোঁয়ায় ঢেকে গেছে। ধুলো না, মানে ধোঁয়া, মানে উনান জ্বালালে যে ধরনের একটা প্রচণ্ড রকমের ধূম্রজাল সৃষ্টি হয়, ওরকম ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশটা। আমার কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না, বুঝে দেখো, আমার চোখ জ্বালা করছে না। তোমাকে একটা রুমের মধ্যে আমি ধোঁয়ায় ভর্তি করে ঢুকিয়ে দিলাম, তোমার চোখ মুখ জ্বলবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কাশি, আমার কিচ্ছু অসুবিধা হচ্ছে না। ঘরের ভেতরটা ধোঁয়ায় ঢেকে গেছে। আমি ওখানে বসে আমি তখন একটা ওই খাতার পাতাটা ছিঁড়ে লিখলাম, দেখুন আপনাকে আমার ভালো লেগেছে, আমাকে কিছু সময় পর হয়তো এখান থেকে চলে যেতে হবে। আপনার যদি আমাকে ভালো লেগে থাকে আপনি আমাকে জানান দেবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই আমি চিঠিটা লিখে ওই ছবিটার নিচে রাখলাম, ছবিটার নিচে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলে গেছে। আমার ওখান থেকে বেরোনোর কোনো ইচ্ছা নেই। দরজাটা খুলেই যে ভদ্রলোক মালিক ছিলেন, এ কি এত ধোঁয়া, কি হয়েছে, কি করছো তুমি এখানে, কিছু জ্বালিয়েছো বা কিছু? ভদ্রলোক আমাকে অলমোস্ট হিড় করে টেনে বার করলেন। যে মুহূর্তে ঘরটা থেকে বাইরে আসলাম, আমার তখন মনে হচ্ছে হ্যাঁ, আমার মা আছে, আমার বাবা আছে, আমার পৃথিবীর বুকে অনেক কাজ আছে, এবং আমার বাড়িতে ফিরতে হবে একটা নির্দিষ্ট সময়। উনি আমার দিকে তাকিয়ে বললেন যে, তাকিয়ে বুঝতে পেরেছেন কিছু একটা, বলছেন তুমি কি এখানে কিছু জ্বালিয়েছো? ঘরের মধ্যে ঢুকে না পাগলের মতন এটা উল্টাচ্ছেন, সেটা উল্টাচ্ছেন, বিছনা চাদর লন্ডভন্ড করছেন। আমি যে কিচ্ছু জ্বালাইনি। আর ছবি, ওই কাগজটা যাতে উনি বুঝতে না পারেন, ছবির যে ফ্রেমটা থাকে, ফটো ফ্রেমের ভেতরে গুজে দিয়ে এসেছিলাম। ফটো ফ্রেমের যে একটু লুজ হয়ে থাকে, কারণ উনি যদি দেখতে পান উনি সামনেটা সরিয়ে নেবেন, আর আমি তো এটা অন্য পারপাসে গেছি। তারপর বেরিয়ে আসলাম ওখান থেকে। বেরিয়ে আসার পরে আমি বাড়িতে আসছি, বিশ্বাস করবে না, ওই সময়টা আমি রাজার একটা ছবি তুলে নিয়ে এসেছিলাম। আমার কোনো পুরুষের সাথে কথা বলতে ভালো লাগতো না। আমি জানি না আমি পজেসড হয়েছিলাম কিনা। আমি সব কাজ করছি স্বাভাবিকভাবে, কিন্তু বড় একা সময় কাটাতে ভালো লাগতো। আমাকে বাড়িতে জিজ্ঞাসা করতো যে আমি নিজের মা, তখন দরজা বন্ধ করে নিজের মতো নিজে থাকতাম। আর যখন কোনো পুরুষ মূর্তি বা কোনো মানুষ আসতো আমার কাছে, আমি তার ভেতর যেন ওই রাজাকে দেখতাম। আমি তার মধ্যে ওই রাজাকেই দেখছি। আমি আমার নিজের বাবার সাথে কথা বলতে যাচ্ছি, সেখানে দাঁড়িয়েও আমার মনে হচ্ছে যেন ওই রাজাই আসছে। ওটা ফ্ল্যাশব্যাক হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এটা কেটে যাওয়ার কথা। আমি এই যে সময়টা, এই সিমটমটাতে আমি বেশ কিছুটা সময় আমি ভুগেছি, প্রায় 2-3 মাস তো হবেই কমপক্ষে। একদম আমি কোনো পুরুষ মানুষের সাথে কথা বলতে মানে ভালো লাগতো না আমার। আমি একদম, বিশ্বাস করবে না, আমি বুঁদ হয়ে ঘরের মধ্যে থাকতাম। একটা লোকে বলতো কি, মানসিক রোগীরা যেমন দরজা বন্ধ করে নিজের মধ্যে নিজে থাকে, আমি রকম থাকতাম, কিন্তু সবকিছু স্বাভাবিক। কিছু বুঝতে পারতে কখনো বুঝতে পারা বলতে, একদিন রাত্রিবেলা 11:30টার সময় আমি বসে আছি আমার শোয়ার ঘরে,
আমার সামনে জানলাটা খোলা রয়েছে, ঘরটা অন্ধকার করে আমি বসে আছি, খুব হালকা একটা মিউজিক চলছে আমার ঘরের মধ্যে। আমি দেখলাম আমার জানলার সামনে দিয়ে রাত্রেবেলা 11:30টার সময়, চারপাশে পাঁচিলের বাউন্ডারি দেয়া, আমার জানলার সামনে দিয়ে এক বিশাল উঁচু লম্বা পুরুষ মূর্তি হেঁটে যাচ্ছে। পুরুষ মূর্তির গায়ে একটা সাদা রঙের পোশাক, এবং পুরুষের মাথাটা না জানলাটা যে লেভেল সেই লেভেলে স্পর্শ করেছে। এবার ওই সময় পাড়ায় একজনের সাথে আমাদের ঝামেলা চলছিল। আমি ভেবেছি কি তারা বোধহয় কোনো রকমভাবে ডিঙিয়ে পাঁচিল ডিঙিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। আমি দৌড়ে গিয়েছি, দৌড়ে দেখতে গেছি, না কেউ নেই, কেউ ঢোকার কথা না। এবং আমি স্পষ্ট দেখেছি, আমার চোখের ভুল না, আমি জানলাটার দিকেই তাকিয়েছিলাম, একটা পুরুষ মূর্তি আমার ওই দুখানা জানলা পরপর আছে, এই জানলা থেকে পাস করে এই জানলা গেল। কিন্তু যখন পাশের ঘর দিয়ে দৌড়ে দেখতে গেলাম কেউ নেই, শুধু দেখলাম পাশের ঘরের জানলাটা আলতো করে কেউ যেন ভেজিয়ে দিল। হাওয়া নয়, হাওয়া না, কিন্তু আলতো করে ওই পাশটা দিয়ে ভেজিয়ে দিচ্ছে হাত দিয়ে, একদম মানে খুব আলতো করে। মানে তুমি কোনো একটা জানলা খোলা, খুব অল্প স্পেস, তুমি ওখান দিয়েই তোমাকে পাস করতে হবে, কিন্তু জানলাটার পাল্লাটা তোমার গায়ে যাতে ধাক্কা না লাগে, তুমি হালকা করে ভেজিয়ে দিয়ে গেলে। এই একটা। তারপরে রাত 2টোর সময় একদিন ঘুম ভেঙে গেল। 2টোর সময় ঘুম ভেঙে আমি আমার মার পাশে শুই। ঘুম ভাঙার পরে ওই যে বললাম আমার একটা ফিলিংস কাজ করে। ঘুম ভাঙার পরে হঠাৎ আমার মনে হচ্ছে জানলার বাইরে, গ্রীষ্মকাল, জানলাগুলো খোলা ছিল, পায়ের কাছে 2টো জানালা খোলা, কিছু শুকনো কাঠি বা এরকম জঞ্জাল রাখা ছিল, প্রচুর খটমট খটমট আওয়াজ। প্রথমে মনে করলাম ইঁদুর বা বিড়াল টেলা এরকম, কিন্তু ওই শুকনো মোটা মোটা ডালগুলো ইঁদুর বা বিড়ালের সাধ্যনি ভাঙে পায়ের চাপে। আর কনস্ট্যান্ট 2টো থেকে আমি ওটা ঘুমের ঘরে ফলো আপ করা শুরু করছি, 4টের সময় গিয়ে আমার ঘোরটা ভেঙেছে। 2 ঘন্টা ধরে কনস্ট্যান্ট ওই জায়গাতে কেউ দাঁড়িয়ে ওগুলো ভাঙবে না, কোনো পশু বেড়াল পশু পাখি সম্ভব নয়। জানলাটার দিকে যখন আমি ভালো করে তাকালাম, আমি বিশ্বাস করবে না, আমার ভেতরে একটা অদ্ভুত লজ্জাবোধ কাজ করলো। মনে হলো জানলার অপর দিকে একটা পুরুষ দাঁড়িয়ে আছে। এবার সত্যি কথা বলতে গেলে আমরা গরমকালে খুব অল্প পোশাক পরে আমরা শুয়ে থাকি। আমি না ঘুমের মধ্যে চাদর হাতড়াচ্ছি ঢাকা দেবো বলে, নিজের গায়ের মধ্যে একটা অদ্ভুত মানে একটা অচেনা পুরুষ তোমার জানলার বাইরে দাঁড়িয়ে থাকলে আমি যেভাবে রিয়াক্ট করবো এক্স্যাক্ট ওভাবে আমি। তারপরে আমি মাকে সেন্স হলো, আমি মাকে ডাকলাম, মা জানলার বাইরে তুমি একটু দেখো। হ্যাঁ কী হচ্ছে? চোর। মা তো টর্চ নিয়ে দৌড়ে গেছে। টর্চ মেরে দেখলাম জানলার বাইরে এরকম মোটা মোটা ডালগুলো এইটুকু করে কুটি কুটি করে ওখানে ফেলা আছে, 2টো থেকে 4টে পর্যন্ত। এবং আমার ওই লজ্জাবোধটা, এবং আমি ওখানে ফিল করছি, মাকে বলছি, মা এখানে 2 ঘন্টা ধরে কেউ দাঁড়িয়ে ওয়েট করছে। আমার সেন্স আমাকে বলে দিচ্ছে, এবং আমার ভেতরে লজ্জাবোধ কাজ করছে। আমি বুঝতে পারছি ওখানে একটা পুরুষ স্পিরিট কেউ দাঁড়িয়ে আছে। গরমকালে আমি চাদর খুঁজছি, এসছিল তার মানে হয়তো বা। কিন্তু যেভাবে কাটলো বলতে আমি কোনো অস্বাভাবিকতা ফিল করিনি, মানে এরকম টুকটাক প্রেজেন্স ছাড়া। তারপরে আমি ওই সময়টাতে আমি মাকে তখন শেয়ার করলাম। লোকে বলে না যে গা ভারী হওয়া বা কোনো কিছু, আমি কিন্তু কিছু ফিল করতাম না, কোনো কিছুই ফিল করতাম না। কিন্তু নিজের সাথে নিজে বড় একা, ওই রাজার কথা ভেবে সময় কাটাতে খুব ভালো লাগতো। রাজাকে তখন খুব ভাবতাম, ওই রাজাকে। যাই হোক, আর আমি আস্তে আস্তে একটা এক্সপিরিয়েন্স হলো। মানে তুমি যে সত্যি তো মানে আমাদের যদি এমন একজন পার্টনার থাকে যে কিনা অদৃশ্য কিন্তু সর্ববিদ্যা বিশারদ, মানে আমরা তো জানি স্পিরিটদের হাতে সব ক্ষমতা আছে। এক্স্যাক্টলি, ইটস লাইক জিন পোষা। হ্যাঁ, আমি অবশ্য পোষা নয়, মানে আমি তাকে স্বেচ্ছায় আমি তাকে আহ্বান করছি যে তোমার ভালোবেসে। এটা একটা অদ্ভুত। প্ল্যানচেটের কথা যেহেতু হলো, প্ল্যানচেটের মানে আমি প্ল্যানচেট তো নিজে কখনো করিনি, আমার করার তো ইচ্ছে আছে। আচ্ছা, তো প্ল্যানচেটে ধরো কেউ প্ল্যানচেটটা শেষ না করে ভয় পালিয়ে গেল মাঝখান থেকে, তাহলে কি হবে? ধরো এন্টিটিটা চলে এসেছে মিডিয়ামের মধ্যে, ঠিক আছে, ধরো 3-4 জন মিলে প্ল্যানচেট করা হচ্ছে, মিডিয়ামের মধ্যে এন্টিটি চলে এসেছে, এবং সেই সময় লোকে ভয় পেয়ে ধরো হাত পা ছেড়ে দিয়ে উঠে পালিয়ে গেল, তাহলে কি হবে? এটা তুমি যেটা বলছো টেবিল টার্নিং প্রসেস, এটার মধ্যে একটা গোল টেবিলের মধ্যে 5 জন করে বসবেন এবং একজন মিডিয়াম রাখা হয়, তার উপরই পজিশন বা আত্মা আসবেন। ধরো ওই আত্মা যিনি এসেছেন তিনি কিন্তু মিডিয়ামের শরীরটাকে পুরো ড্যামেজ করে দিয়ে যাবেন। তাকে যদি যথারীতি ওখান থেকে না বের করার ব্যবস্থা হয়, ভীষণ রিস্কি প্রসেস। এবং অনেক দিন ধরে থাকে না, একদমই না, ওই মুহূর্ত যেটুকু সময় তাকে ইনভোক করা হলো। আর এটা মানে যথেষ্ট এক্সপার্ট ছাড়া, অভিজ্ঞ মানুষ ছাড়া এই জিনিস করাটা উচিত না, কারণ একজনের প্রাণ নিয়ে ছিনিমিনি হয়ে যাবে। আর মানে মিডিয়াম তো সবাই হতে পারে না, মিডিয়ামের শরীরের কিছু প্রোটেকশন নেওয়া থাকে,
যাতে ওই আত্মা ঢোকার পরে তা আত্মা বেরিয়ে যত যেতে পারে, তার মধ্যে দীর্ঘস্থায়ীভাবে থাকতে না পারে, কিছু ব্যাপার ফলো আপ করতে হয়। একজন কনভারসেশন চালান যিনি ইনভোক করছেন, আর টেবিলের ওপরে না 5 আঙুলগুলো 2 হাতের আঙুল দিয়ে হালকা করে টাচ করে রাখতে হয়। আচ্ছা, কেন? হ্যাঁ, বলা হয় এতে নাকি কানেকশনটা তৈরি হয়, ওই যে 5 জনের যে উইল পাওয়ারটা একত্রিত হচ্ছে, সবাই কানেক্টেড, সবাই এক্স্যাক্টলি, খুব হালকা করে মানে টাচ করে রাখতে হয়। যদি হচ্ছে ইনভোকেশনের পর যদি হচ্ছে আত্মাকে আবার না পাঠানো হয়, সে আত্মা ওখান থেকে যেতে চাইবে না, মিডিয়ামের শরীরের মধ্যে থাকবে। যদি আত্মা দেখা গেল ভালো হলো, সে স্বেচ্ছায় চলে যাবে। কিন্তু আত্মা দেখা গেল কোনো কারণে কোনো ফেক আইডেন্টিটি, ফলস কোনো, যাকে তুমি চাইছো না, আনওয়ান্টেড কেউ ঢুকে পড়লো, সে কিন্তু নিঃসন্দেহে আত্মাকে, যেটাকে আমরা ভূতে ধরা বলে থাকি, একদম ওই সিচুয়েশন করে ছেড়ে দেবে, নিঃসন্দেহে ওই সিচুয়েশন, এবং প্রচন্ডভাবে মিডিয়ামের লাইফ রিস্ক। প্ল্যানেট তার মানে বেশ রিস্কি ব্যাপারই। আমি বলছি আমার বাবার একটা ঘটনা। আমার বাবা এক বন্ধু ছিলেন, উনি প্ল্যানেট বিশ্বাস করতেন না। মানে দেখো, যে কজন বসবে তাদেরকে কিন্তু ভীষণভাবে কনসেন্ট্রেটেড হতে হবে এবং ব্যাপারটাতে বিশ্বাসী হতে হবে। বিশ্বাসী না যদি হওয়া, আত্মারা কিন্তু, ওরাও তো মানসিক সত্তা। আজকে তোমাকে কেউ তার বাড়িতে ডাকছে, ডাকার পরে সে তোমাকে অসম্মান করলো, তোমার খারাপ লাগবে না? তা সেই রকমভাবেই অবিশ্বাসী মন নিয়ে, এবার আমার বাবা তাকে বারবার বলেছিলেন যে দেখ, অবিশ্বাসী মন নিয়ে আসিস না, কারণ যে আসবে সে কিন্তু বুঝে যায় যে তুই তাকে বিশ্বাস করছিস না, সে ডিসরেসপেক্টফুল ফিল করবে, কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। যথারীতি তাকে নিয়ে বাবা প্ল্যানচেটে বসেছেন। সে তো বলে এসেছে না না আমি খুব বিশ্বাসী মন নিয়ে বসেছি, কিন্তু সে এসেছে চেক করবে বলে আদতে এর মধ্যে কোনো ভরং বা বুজরুকি আছে কিনা। 3 জনে মিলে প্ল্যানচেটে বসেছেন। আমার এবার বাবার হাতে পেন রয়েছে। প্ল্যানচেটের নিয়মের মধ্যে যাকে ডাকা হয় তার ছবি এবং সঙ্গে একজন মহাপুরুষের ছবি রাখা হয়, কারণ মহাপুরুষের ছবি, তিনি শ্রীরামকৃষ্ণদেব হতে পারেন বা স্বামী বিবেকানন্দ বা ধরো যারা আছেন, কারণ ওতে কি মহাপুরুষের ছবির থেকে একটা পজিটিভ ভাইব্রেশন বেরোয়, কোনো খারাপ আত্মা ঢুকে গেলে তাকে সেখান থেকে বার করতে সুবিধা হয়। আর 2টো বড় বড় মোমবাতি বসানো হয়, ইলেকট্রিসিটি অফ করা থাকে, 2টো বড় বড় মোমবাতি বসানো আছে। যে মুহূর্তে আত্মা আসলো, কলম সচল হলো, একটা মোম ছিটকে লাফিয়ে উঠে যে বন্ধুটি বসেছিল তার এরকম থাইয়ের মধ্যে উপর হয়ে পুড়িয়ে দিল জায়গাটা পুরো, লাফ মেরে ছিটকে সেটা। এবং সেখান থেকে নিমেষের মধ্যে জানলার যে পর্দাগুলো ছিল দাউ দাউ করে আগুন ধরে গেল, টেবিল ক্লথটা টেবিলের উপর পাতা ছিল, দাউ দাউ করে আগুন ধরে গেল প্ল্যানচেট মাথায়। 3 জনে, আমার বাবা দৌড়ে উঠে আগে বন্ধুটাকে বলেন তুই অবিশ্বাসী মন নিয়ে বসেছিলিস, এক ঘাড় ধাক্কা দিয়ে বার করলেন, আজকে প্ল্যানচেটের জায়গা নষ্ট, ঘরে আগুন নেভাতে ব্যস্ত হয়ে গেলেন। মানে এইরকম সমস্ত সিচুয়েশন, তোমার বাবার ভালোই এক্সপেরিয়েন্স আছে, বিশাল খুব এক্সপিরিয়েন্স, এবং এটার উপরে ওনার বইপত্রও লেখা আছে। কি নাম বইয়ের? এটা হচ্ছে মানে রিলিজ অবশ্যই প্ল্যানচেট, বইয়ের নামই প্ল্যানচেট। আর কাকুর নাম? নাথ। এটা আমার বাবার 2টো নাম আছে, একটা সিউডোনিম, একটা অরিজিনাল নাম। এটা অরিজিনাল নামেই হরিপদ ঘোষ নামে লেখা আছে। হরিপদ ঘোষের প্ল্যানচেট, হরিপদ ঘোষ নামে লেখা আছে। এটা নাথ পাবলিশিং, নাথ ব্রাদার্সে দেওয়া ছিল, তো একটা কপিরাইট ইস্যু হওয়াতে ওটা তুলে নিয়েছিলেন বাবা, পরে কিন্তু আছে। আচ্ছা, আছে। বইটা তো পড়ার ইচ্ছে বেড়ে গেল বেসিক্যালি। পড়ে দেখো, আমার বাবার বই বলে বলছি না, প্ল্যানচেট সম্বন্ধে অনেক খুঁটিনাটি বিষয়ে একদম ক্লিয়ার ভিশন পাবে। তাই? অবশ্যই। 2টো খণ্ড আছে, 2টো পার্ট আছে, একটা একটু অভিজ্ঞ মানুষদের জন্য, আর একটা একদম বিগিনারদের জন্য থেকে শুরু করতে হবে একদম। আর বিগিনারদের জন্য এখানে আছে একটা পান পাতা থাকে, একটা কাঠের তৈরি একটা পান রাখতে হয়, সেটার মাঝখানে পেন রাখতে হয়। ওখানে বিগিনারদের জন্য হাতে পেন নিয়ে বসাটা বারণ আছে। আচ্ছা, মানে প্ল্যানচেট করার সময় প্ল্যানচেট বিগিনারদের জন্য, কারণ হাতে পেন নিয়ে বসার যে ফোর্সটা, ওটা সবসময় বিগিনাররা নিতে নাই পারে। আজকের পডকাস্টটায় কিন্তু দারুণ কিছু ইনফরমেশন পেলাম এবং দারুণ লাগলো। আজকের ঘটনাটাও একদম অন্যরকম ছিল। আর তারপরে কি তোমার সেই ইচ্ছে পূরণ হলো যে মনের মতন কাউকে পাওয়া? আমাকে সত্যি কথা বলতে গেলে, আমাকে তারপরে স্পিরিচুয়াল ছেলে আবার মানুষের ওয়ার্ল্ডে ফিরতে হয়েছে, মানুষের জগতেই ফিরতে হয়েছে। মানুষকে বিশ্বাস হয়েছে লাস্টে? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে হয়েছে। আজকের মতো পডকাস্ট তাহলে এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো? আপনাদের সবসময়ের প্রিয় হরপ্রিয়া, এবং যতবার আসে আমাদেরও খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি গল্প করে অনেকটা সময় কাটে। আপনাদের সঙ্গে আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্সও শেয়ার করলো। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এরপর আপনারা আর কি ধরনের ঘটনা শুনতে চান হরপ্রিয়ার কাছে, এবং অবশ্যই এর পরবর্তীকালে আপনিও চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে। 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা সিলেক্টেড হলে আপনাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে। আজকের মতো চললাম। প্রত্যেক শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং রাত 11টার সময় স্পটিফাইতে, এবং শনিবার দিন করে আমাদের এই পডকাস্ট চ্যানেলে
প্রেত কথার একটা করে লাইভ পডকাস্ট আসে। দেখতে থাকুন, শুনতে থাকুন, শেয়ার করতে থাকুন এবং ভালোবাসতে ভুলবেন না। টাটা।